নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে আমাদের আগেকার কিছু গল্পের লিংক, চাইলে আপনারা সেখান থেকেও সার্চ করে নিতে পারেন আমাদের আগেকার গল্পগুলো। আজ শোনাবো কানন দেবীর গল্প। ১৯১৬ জন্ম কানন দেবীর। বাবা রতনচন্দ্র দাস, মা রাজবালা দেবী। রতনবাবু মার্চেন্ট অফিসের কর্মী। একটা ছোট গয়নার দোকানও রয়েছে, কিন্তু তার রেসের মাঠে টাকা ওড়ানোর নেশা পরিবারটিকে একেবারে পথে বসালো। বাজারে প্রচুর ঋণ রেখে মারা গেলেন তিনি। রাজবালা দেবী সর্বস্ব খুইয়ে সেই ঋণ শোধ করলেন। এক কাপড়ে উঠলেন আত্মীয়র বাড়ি। শুরুতেই ধাক্কা। আত্মীয়রা বাড়ির পরিচারিকা ও রাঁধুনিকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন। শুরু হলো মা এবং মেয়ের হাড় ভাঙা খাটুনি। এমনই একদিন রাজপালার হাত থেকে একটা চায়ের প্লেট পড়ে ভেঙে গেল। বাড়িসুদ্ধ লোক রে রে করে তেড়ে এলেন। আর থাকতে পারলেন না। রাজপালা উঠলেন হাওড়ার এক হতশ্রী ভাড়া বাড়িতে। সেখানকার পরিবেশ দম বন্ধ হয়ে আসার মতো। স্কুলের পড়াটাও হলো না যথাসময়ে টাকা না দিতে পারায়। ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী ও গায়িকা এই কানন দেবী। ছোটবেলা থেকেই এইভাবে বঞ্চনা, উপেক্ষা আর অভিমান, এই তিনটি শব্দকে পড়ে ফেলতে শিখলেন। এই তিনটি শব্দ তাই বোধহয় পিছু ছাড়ল না জীবন ভোর। বহু পরে তাই তিনি বসন্ত চৌধুরীকে বললেন, সমাজ আমাকে অনেক আঘাত দিয়েছিল, আমাকে অনেক বেশি অবহেলাও করেছিল। অবহেলা থেকে মুক্তি পেতেই হয়তো পাড়ার কাকাবাবু তুলসী বন্দ্যোপাধ্যায়ের সূত্রে ম্যাডার্ন থিয়েটারে জয়দেব সিনেমায় অভিনয় করা হলো। পারিশ্রমিক হিসাবে মিলল ৫ টাকা, অথচ পাওয়ার কথা ছিল ২৫ টাকা। বাকি টাকাটা মিডলম্যানরা নিয়ে নিয়েছে। পারিশ্রমিকে বঞ্চনা হলেও এই সময়ে দাদু জ্যোতিষবাবু কিশোরী কাননকে দীক্ষা দিয়েছিলেন সিনেমার প্রথম পাঠের। একেবারে প্রথম দিনের শুটিং। আয়না আর রিফ্লেক্টর দিয়ে আলো ফেলা হচ্ছে। চড়া আলোয় কুঁকড়ে গেলেন কানন। বললেন, আমি পারবো না। সঙ্গে কান্না। মৃদু ভৎসনা করে জ্যোতিষবাবু বললেন, ছি, অত ঘাবড়াতে নেই। এরপরে শঙ্করাচার্য নামে একটি নির্বাক সিনেমায় অভিনয় করলেন কানন। ধীরে ধীরে ম্যাডার্ন থিয়েটার, রাধা ফিল্মস প্রভৃতি পথ পেরিয়ে কানন দেবী যোগ দিয়ে দিলেন বিখ্যাত নিউ থিয়েটার্সে। মা, মানময়ী গার্লস স্কুল, খুনি কন, মুক্তি, বিদ্যাপতি প্রভৃতি সিনেমায় কানন দেবীর অভিনয় জয় করল ভারত চিত্ত। সাফল্য মিললেও ফের এক অপমানের সম্মুখীন হলেন কানন। তখন কবির রোডে বাড়ি তৈরি করবেন ঠিক করে ফেলেছেন। নিউ থিয়েটার্স থেকে বেশ কিছু টাকাও অ্যাডভান্স নিয়ে নিয়েছেন। পরে তা শোধও করলেন, কিন্তু চুক্তিপত্র রিনিউয়ের সময় কানন দেবী রাখলেন দুটি শর্ত। বললেন, আমার মাইনে ১,৪০০ টাকা করতে হবে, আমাকে বাইরের ব্যানারে ছবি করার অনুমতিও দিতে হবে। নিজের সপক্ষে যুক্তিও দিলেন কানন। তার মতে অনেক কম কৃতি শিল্পীরাও এই টাকা মাইনে পাচ্ছেন। আবার কেএল সাইগলকে বাইরে সিনেমা করার অনুমতিও দেয়া হচ্ছে। কিন্তু নিউ থিয়েটার্স কর্তৃপক্ষ দুটি শর্তের কোনোটাই মানলেন না। মাইনে তারা ১,২০০ টাকা পর্যন্ত দিতে রাজি হলেন। তিক্ততা নিয়েই শেষ হলো কানন দেবীর নিউ থিয়েটার্স পর্ব। তবে কানন দেবীর শিল্পী জীবনের সবচেয়ে বড় আক্ষেপ বোধহয় গানের প্রতি সময় দিতে না পারা। কাননের জীবনে সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয়েছে শৈশবেই, বাড়ির কাছেই থাকা ভোলাদার কাছে। পরে ওস্তাদ আল্লা রাখা, পঙ্কজ মল্লিক, বিশ্বদেব চট্টোপাধ্যায়, আখতারি বাই, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, দিলীপ রায়, নজরুল ইসলাম প্রমুখ দিকপালের কাছে। সিনেমার জগতে মানময়ী গার্লস স্কুল ছবিতেই তার প্রথম গান রেকর্ডিং।
কানন দেবীর সঙ্গীত প্রতিভা কেমন তা বোঝা যায় দুই দিকপাল রায়চাঁদ বড়াল ও পঙ্কজ মল্লিকের সূত্রে। বিদ্যাপতি ছবির গানের রেকর্ডিং হবে। গান গাইবেন কে? কানন দেবী। রায়বাবু বললেন, মাত্র 4টে চান্স দেব। তাহার আর দরকার হলো না, 2টো চান্সেই পাস করলেন কানন। পরে ছবির নাম মুক্তি, সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক। তার তত্ত্বাবধানেই কানন এই প্রথম সিনেমায় গাইলেন রবীন্দ্রসঙ্গীত। বাঙালির হৃদয়ে জয় করল সে গান। তার কণ্ঠে আজ সবার রঙে রং মিশাতে হবে। সেই ভালো, আমি বন ফুলগো, কুঁচ বরণ রাজকন্যার মেঘ বরণ কেশ, প্রণাম তোমায় ঘনশ্যাম প্রভৃতি গান পাড়ায় পাড়ায় জনপ্রিয় হলো। পঙ্কজবাবু কানন দেবী সম্পর্কে মূল্যায়ন করলেন, ফার্স্ট সিঙ্গিং স্টার অফ নিউ থিয়েটার্স। সিনেমায় সঙ্গীত জীবনে একজন মানুষের সঙ্গ কাননের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সেকালে গান রেকর্ডিংয়ের সময় মাইক থাকতো একটি, ফলে শিল্পীদের মধ্যে মাইক দখলের একটা প্রতিযোগিতা ছিল। একদিন রেকর্ডিংয়ের সময় কানন তেমন অভিজ্ঞতা ঘটবে ভেবেই গিয়েছেন, কিন্তু এসে দেখেন এ শিল্পী নিজের জায়গাটুকু ছেড়ে দিচ্ছেন বাহিনের জন্য। শিল্পীর নাম KL সাইগল। আসলে ওই অশ্রু এবং যন্ত্রণাই কানন দেবীকে আরো জীবন সংগ্রামী করে তুলল। আর তাই মুম্বাইয়ের প্রযোজক চন্দুলাল শাহকে ফেরাতেও এক মুহূর্ত সময় নেননি তিনি। চন্দুলাল তাকে মাসে 5 লাখ টাকা মাইনে দিয়ে বলিউডে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কানন দেবীর একরা দরকার পড়লে বোম্বে আসবে এখানে, তাই এসেছিল কৃষ্ণলীলা ছবির জন্য। এর জন্য কানন দেবী পারিশ্রমিক পেলেন 1,25,000 টাকা। একই পারিশ্রমিক পেয়েছিলেন সহ অভিনেতা অশোক কুমারের বিপরীতে চন্দ্রশেখর ছবিতে অভিনয় করেও। কিন্তু দিনে দিনে হিরোদের চোখে মুখে নির্লজ্জ লুব্ধতা আর স্থূল লোলুপতা এবং ভয়াবহ পরিচালক সংবাদ কাননকে ভাবতে বাধ্য করল শিল্পীর স্বাধীনতার বিষয়টি। বিশ্বাস করলেন এমন এক সিনে জগতের যেখানে কোথাও কর্তৃত্বের পীড়ন থাকবে না। নিলেন এক দুঃসাহসিক পরিকল্পনা। 1948-49 থেকে পথ চলা শুরু কানন দেবীর প্রোডাকশন হাউস শ্রীমতী পিকচার্সের। ঠিকানা অভিনেত্রীরই বাড়ি 1 নম্বর রিজেন্ট গ্রোভ এলাকায়। ক্যামেরাম্যান হিসেবে যোগ দিলেন অজয় কর। কিন্তু নাম শ্রীমতী কেন? আসলে গায়ক কৃষ্ণচন্দ্র কাননকে বলতেন রাধে, কিন্তু থিয়েটার্সের স্টুডিওয়ে ম্যানেজার PN রায়ের কাছে তিনিই ছিলেন শ্রীমতী। এই সম্বোধনগুলি বড় প্রিয় যে কাননের। শ্রীমতী পিকচার্সে কানন দেবী ধরা দিলেন রাশভারী এবং ঘরোয়া রূপে। কেমন তা? সদ্য পরিচালনায় হাত পাকাচ্ছেন একজন, করছেন চিত্রনাট্য কপি করার কাজ। সেই যুবক ও তার সহকর্মীরা প্রায়শই ক্লান্ত হয়ে পড়েন কাজ করতে করতে। আর তা দেখেই কানন সকলকে ডেকে নিয়ে গেলেন ব্যাডমিন্টন কোর্টে, খেলাধুলোর মাধ্যমে চাঙ্গা থাকার এই আর কি। সেদিনের ওই যুবকটি আর কেউ নয়, তরুণ মজুমদার। অন্য একদিন হঠাৎ একটু ভারী চেহারায় পরিচিত এক ভদ্রলোক হাজির। এসেই আবদার, টাটকা চুনো মাছের ঝোল খাবো। বিস্তর খোঁজের পরে মাছ মিলল, আর তা কাটতে বসলেন কানন দেবী। সিনেমার শুটিং এর সময় এই কানন দেবীকেই পাওয়া গেল অন্য রূপে। গল্পটা শুনিয়েছেন অভিনেত্রী শোভা দে। ছবির নাম বামুনের মেয়ে। জ্ঞানদা চরিত্রে শোভা দেবী অভিনয় করছেন। একদিন একটা দৃশ্যে অভিনয়ের পরেই শোনা গেল কানন দেবীর গলা, এটা রিটেক করো। কেন? তাহলে কি কিছু ভুল হলো ভাবছেন সিনেমায় নবাগতা শোভা। তার অবস্থা দেখে হাসি মুখে কানন দেবী বললেন, সবই ঠিক আছে, তবে তোমার কান্নাটা ছবিতে হাসির মতো দেখাচ্ছে। অভিনেতাদের সঙ্গে খুব সহজভাবে মেশায় জুড়ি মেলা ভার ছিল কানন দেবীর। ছবির নাম নববিধান, নায়ক কমল মিত্র। কমলবাবুর একটা স্বভাব ছিল, সাধারণত উনি হলে গিয়ে সিনেমা দেখতেন না, নিজের ছবি তো নয়। শুটিং শেষে একদিন আচমকা কানন দেবীর আগমন কমলবাবুর বাড়িতে। বললেন, চলুন এখনই ছবিটা আমরা দেখব। এই কথা কিছুতেই ফেরানো সম্ভব হলো না কমলবাবুর পক্ষে। আসলে কানন দেবীকে ফেরানো সম্ভব নয়, ফেরাতে পারেননি
স্বয়ং উত্তম কুমারও। 1955 দেবত্র সিনেমা। মহানায়কের হাতে তখন প্রায় 8টি ছবি, তবুও রাজি হলেন উত্তম। কেন এমনটা জিজ্ঞাসা করলেন ভাই তরুণ কুমার। উত্তমের উত্তর, কানন দেবীর সঙ্গে অভিনয় করব, এ আমার সৌভাগ্য। কানন দেবী বিলেতে থাকাকালীনই দেশ স্বাধীন হলো। 1947-এর 15ই আগস্ট ইংল্যান্ডে ভারতের হাই কমিশনার কৃষ্ণ মেনন ইন্ডিয়া হাউসে সভার আয়োজন করলেন। গাওয়া হলো জাতীয় সঙ্গীত, আর তারপরেই শোনা গেল রবীন্দ্র সুর কানন দেবীর কণ্ঠে। বিদেশে থাকাকালীনই বিখ্যাত রূপ বিশেষজ্ঞ এলিজাবেথ আর্চেন ও হেলিনা রুবেনস্টাইনের সংস্পর্শে এলেন কানন। শিখে নিলেন রূপচর্চার খুঁটিনাটি। এতটা নিষ্ঠার কারণেই বোধহয় তার হাত ধরেই নিহারিকা ব্লাউজ, অনুরাধা টিপ, পরিচয় শাড়ি বা মুক্তি ছবিতে নায়িকার কেশ বিন্যাসও মহিলাদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়। তো এটাই ছিল কানন দেবীর সংক্ষিপ্ত একটি জীবন, সংগ্রামের কাহিনী, নারীদের উত্থানের কাহিনী, যেটা আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছে। তাই এই নারী উত্থানের কাহিনী কানন দেবীর মাধ্যমে আমরা সমাজের কাছে রাখলাম। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। ভালো লাগলে কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।